মৌ শব্দটা শোনা মাত্রই উজানের মদ্যপ রক্তাক্ত মস্তিষ্কে যেন 1000 ভোল্টের কারেন্ট শক লাগলো। সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। বাঘের মতো এক হিংস্র হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ে ইফাতের শার্টের কলারটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। অতিরিক্ত ড্রিঙ্কস আর অ্যাসিডের যন্ত্রণার কারণে উজান এই মুহূর্তে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু প্রায় হারিয়ে ফেলেছে। তার শরীর টলছে, তবু নিজের ভেতরের সমস্ত পুরুষালী জেদ আর হিংস্রতা এক জায়গায় এনে ইফাতের মুখের উপর দাঁড়িয়ে সিংহ সুলভ হুঙ্কার ছেড়ে গর্জে উঠল। মৌ, কাকে মৌ বলে ডাকছিস? হ্যাঁ, তাসফিয়া মৌ চৌধুরী শুধুমাত্র এই উজান চৌধুরীর, অনলি উজান চৌধুরীর নিজের প্রপার্টি। শি ইজ মাই লিগাল ওয়াইফ। ও আমার বউ। তুই কোন সাহসে কার পারমিশন ছাড়া ওর নাম ধরে রাখিস? নেক্সট টাইম যদি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাস তবে ভাবি বলবি ওকে, অনলি ভাবি। বুঝতে পেরেছিস? ইফাত আর তন্ময় স্তব্ধ হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। যে ছেলেটা এতদিন মৌকে নিজের বউ বলে স্বীকৃতি দেয়নি, সে আজ মদ্যপ অবস্থায় বুক চিরে চিৎকার করে বলছে মৌ নাকি তার লিগ্যাল ওয়াইফ। তার এই দ্বিচারিতা দেখে ইফাত আর নিজের রাগ সামলাতে পারল না। সে এক ঝটকায় উজানের হাত দুটো নিজের কলার ছেড়ে ছাড়িয়ে দিয়ে তাকে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। জাস্ট সেটা বুঝান, নিজের এই নোংরা পাগলামি এবার বন্ধ করবি? যে মেয়েটাকে তুই কোনোদিন নিজের বউ বলে মন থেকে মানিসনি, যাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস, এখন কোন মুখে তুই তাকে নিজের বউ বলিস? আমি খুব ভালো করে জানি, আর একটু পরেই তোর এই মদের নেশা কেটে গেলেই তুই আবার সে আগের মতো রুক্ষ আর নিষ্ঠুর বিহেভিয়ার করবি। সো দয়া করে এই সস্তাটা আমার বন্ধ কর আর শান্ত হয়ে বাসায় চল। অনেক রাত হয়েছে, মৌ ভাবি তোর জন্য না খেয়ে ওয়েট করছে। উজানের মত্ত চোখে যেন হিংস্রতার পারদ আরও চড়ে গেল। সে দেয়াল ধরে কোনো মতে নিজের টলমলে শরীরটা সামলিয়ে নিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। হার্ট? কিসের হার্ট? হ্যাঁ, ওই মেয়েটাকে যখন আমি সামান্য একটু কথা রাখাতে হার্ট করি তখন তোদের দরদ উথলে ওঠে, তোদের চোখে সেটা খুব বড় করে পড়ে। অথচ ও যখন দিনের পর দিন আমার ইগোতে আঘাত করে, অন্য একটা পরপুরুষের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে আমাকে ক্ষতবিক্ষত করে, তখন তোদের সেই অন্ধ চোখে সেটা কেন পড়ে না বল? তন্ময় এবার খানিকটা এগিয়ে এলো। উজানের টকটকে লাল চোখের দিকে নিজের 2 চোখ রেখে অত্যন্ত দীর্ঘ গলায় বলল, স্টপ দিস বুলশিট উজান। ভাবি তোকে কোনোদিন একটু হার্ট করেনি, বরং তুই নিজে প্রতিনিয়ত তাকে ক্ষতবিক্ষত করছিস। এই আধুনিক যুগে যেখানে একটা ছেলে দিনের পর দিন বুক ফেটে কান্না করেও নিজের প্রেয়সীকে ধরে রাখতে পারে না, সেখানে ভাবি প্রতিটা সেকেন্ড তোর মতো একটা পাষাণের পেছনে ভালোবাসি ভালোবাসি বলে ছায়ার মতো ঘুরে বেড়ায়, আর তুই সেটাকে চরম অবহেলায় ইগনোর করিস। আর আজ হুট করেই তোর ওই নোংরা ইগোতে আঘাত লাগায় মনে হলো সে তোকে হার্ট করেছে। সনুজান, তোর এই আগলা পিরিতি আর পজেসিভনেস নিজের পকেটে রাখ। মুখে যখন কোনোদিন বুক ফুলিয়ে ভালোবাসি শব্দটা পারিস না, তাহলে এমন কুৎসিত কাজের মাধ্যমে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। একেবারেই রাইট কথা বলেছিস তন্ময়। ইফাত এবার উজানের মুখোমুখি দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আওড়ায়, বাই দা ওয়ে উজান, তুই কোন সাহসে নির্দোষ সাবির ছেলেটার গায়ে হাত তুললি? তুই কি জানিস ছেলেটার এই রক্তাক্ত অবস্থা দেখে ওর মা হাসপাতালের মেঝেতে পড়ে কেমন পাগলের মতো চিৎকার করে কাঁদছে? ছেলেটাকে এই মুহূর্তে এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট হাসপাতালের আইসিইউ লাইফে সাপোর্ট নেওয়া হয়েছে। তোর এই এক মুহূর্ত ভুলের জন্য আমারও ফুলকন্যা আজ পাগলের মতো তার ভাইয়ের জন্য হাসপাতালের বারান্দায় আছড়ে খেয়ে কাঁদছে। যদি আজ সাবিরের কিছু হয়ে যায় তখন কি হবে উজান? তখন কি তুই তোর এই ইগো দিয়ে একটা জীবন ফিরিয়ে আনতে পারবি? ইফাত একদমে কথাগুলো বলে থামল, কিন্তু উজানের ভেতরে সেই পজিটিভ রাক্ষসটা যেন শান্ত হওয়ার বদলে আরও এক মস্ত বড় গর্জন তুলে উঠল। আই জাস্ট ডোন্ট কেয়ার।
সাব্বির মরুক আর বাঁচুক, তাতে উজান চৌধুরীর কিচ্ছু যায় আসে না। উজান চৌধুরীর প্রপার্টির দিকে যে পুরুষ ভুল করে নজর দেবে, তার শেষ পরিণতি ঠিক এই ICU এর বিছানায় হবে। উজান, তুই কি সত্যিই একটা পাগল? যাকে তুই ভালোবাসিস না, বউ হিসাবে কোনো দিন মেনেই নিস না, তাকে নিয়ে তোর মনে এত জেলাসি ফিল কেন হয় বলতো? উজান এবার নিজের সামনে থাকা কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি বসিয়ে দিল। তারপর এক হিংস্র সিংহের মতো পুরো বাংলোর ছাদ কাঁপিয়ে গর্জে উঠল। আমি ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। আমি ওই বিড়ালের বাচ্চাকে আজও একটু ভালোবাসি না। ও আমার বউ নয়, কিন্তু ও আমার এক্সক্লুসিভ প্রপার্টি। আর উজান চৌধুরীর পার্সোনাল প্রপার্টির দিকে যে পুরুষ চোখ তুলে তাকানোর ধৃষ্টতা দেখাবে, তাকে জ্যান্ত খুন করতেও আমার এই হাতের একটা আঙ্গুলও কাঁপবে না। মাইন্ড ইট। এই কথা শেষ করেই উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। বড় বড় পা ফেলে বাংলোর বাইরে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ইফাত আর তন্ময় দুজনেই এক তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলল। ইফাত নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কেউ পাবে না জেনেও অপেক্ষা করে, আর কেউ হাতের মুঠো পেয়েও অ্যাভয়েড করে। হায় রে ভালোবাসা, তুই এমন কেন? যদি তাকে নিজের করে নাই পাওয়া হয়, তাহলে কেন এত মায়া দিলি? উজান বাংলো থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তন্ময় আর ইফাতও দ্রুত বাইরে বেরিয়ে এলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উজান তার হাই স্পিড বাইকটা নিয়ে স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে হাইওয়ের দিকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে উজানকে নিয়ে তাদের দুজনের মনেই ভীষণ টেনশন ও ভয় হতে লাগলো। ছেলেটা মাথা ঠান্ডা থাকলে যেমন শান্ত ও ভদ্র, মাথা গরম হলে তার চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর ও সাইকোরূপ ধারণ করে। ইফাতের সবচেয়ে বেশি ভয় হচ্ছিল মৌকে নিয়ে। না জানি এই মদ্যপ হিংস্র উজান বাসায় ফিরে ওই নিষ্পাপ মেয়েটার ওপর কেমন কিয়ামতের ঝড় বয়ে দেবে। ইফাত আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে নিজের গাড়ির এক্সিলারেটর চেপে দ্রুত গতিতে উজানের বাইকের পিছু নিল। উজান এই ঘোর মাঝরাতে বাইকটা এতটাই মারাত্মক গতিতে চালাচ্ছে যে রাস্তায় থাকা অন্যান্য যানবাহনগুলো তার সামনে এক একটা বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছে। সে যেন বাতাসের গতিতে টেক্কা দিয়ে ধাবমান হচ্ছিল। প্রায় মিনিট 20 পর উজান প্রচণ্ড টালমাটাল অবস্থায় চৌধুরী মঞ্জিলের বিশাল গেট গলিয়ে ভেতরে এসে পৌঁছালো। সে রাগে শরীর কাঁপাতে কাঁপাতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে ঢুকলো, কিন্তু চারপাশ পুরো নিঝুম। বাসায় বাড়ির কোনো একজন সদস্যকেও দেখতে পেল না সে। অতঃপর রেগে গিয়ে এক সার্ভেন্টকে জিজ্ঞেস করতেই জানতে পারল কিছুক্ষণ আগে সাব্বিরের ICUতে যাওয়ার খবর পেয়ে বাড়ির সবাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে উজানের ফর্সা মুখখানা রাগে একদম রক্তালাপ লাল হয়ে গেল। যার কারণে আজ উজানের এই বেপরোয়া ধ্বংসাত্মক অবস্থা। ঠিক সেই পরপুরুষের জন্যই মৌ মাঝরাতে হসপিটালে ছুটে গেছে। উজান সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। নিজের বাইকটা ঘুরিয়ে তীব্র আক্রোশে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। উজান যখন হসপিটালের মেন গেটে পৌঁছালো, ঠিক তখনই দেখলো চৌধুরী বাড়ির গাড়ি থেকে মৌসহ বাড়ির বাকি সবাই মাত্রই নিচে নামছে হসপিটালের ভেতরে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই উজান এক ঝড়ের গতিতে বাইক থেকে নেমে গিয়ে মৌয়ের ডান হাতটা লোহার সারাশির মতো শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। এই মাঝরাতে উজানের এমন অগ্নিকুণ্ডের মতো ভয়ঙ্কর মুখছবি দেখে বাড়ির বাকি সবাই চরম বিস্ময় আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান মৌয়ের হাতটা এতটাই নিষ্ঠুরভাবে চেপে ধরেছে যে মেয়েটার কবজির হাড় যেন মরমর করে ভাঙার উপক্রম হলো। উজান নিজের ভেতর থেকে সমস্ত মদ্যপতা লুকিয়ে এক চরম শীতল কণ্ঠে আওড়ালো, চলো পিচ্ছি। মৌ নিজের হাতের অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে শরীর মোচড়ামুচড়ি শুরু করে দিল। উজান নিজের অবাধ্যতা দেখে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। মৌ কাঁদতে কাঁদতে বলল, ছাড়ো না মাই, আমি এখন কোথাও যাব না। আমার সাব্বির ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি যাব তার কাছে। ছাড়ো না মাই। মৌয়ের মুখ থেকে অন্য ছেলের জন্য এমন আকুতি শোনা মাত্রই উজান নিজের বাম হাত দিয়ে মৌয়ের থুতনিটা সজোরে চেপে ধরে বাঘের মতো গর্জন করে উঠল, তোর কাছ থেকে পারমিশন নিতে আমি এখানে আসিনি, কিংবা তোকে হাত জোর করে রিকোয়েস্ট করে বাড়ি নিয়ে যেতে উজান চৌধুরী আসেনি। আমি যা বলবো তোকে ঠিক সেটাই করতে হবে। এই বলেই উজান এক ঝটকায় মৌকে এক হাত দিয়েই নিজের কোলে তুলে নিল এবং বাড়ির সবার সামনে দিয়েই তাকে বাইকের সামনের ওপর বসিয়ে এক টানে বাইকে স্টার্ট দিল। তার এমন আকস্মিক ও অহংকারী কাণ্ড দেখে উপস্থিত সবাই পুরো স্তব্ধ ও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আরিফুল চৌধুরী রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে বললেন, দেখছো মৌসুমি,
তোমার আদরের ছেলেটা দিন দিন কেমন জানোয়ার আর অমানুষ হয়ে উঠছে? হ্যাঁ, ওরা রাস্তার মাঝে হসপিটালের সামনে চৌধুরী বাড়ির বৌমার গায়ে ওভাবে হাত তুলতে ওর একটুও বাঁধলো না? হ্যাঁ, মৌসুমী চৌধুরী একদম চুপ হয়ে গেলেন। তিনি নিজেও কিছুতেই মাথায় খাটিয়ে বুঝতে পারছেন না তার শান্ত ভদ্র প্রফেসর ছেলেটা হঠাৎ এমন সাইকোপ্যাথের মতো বিহেভিয়ার কেন করছে। কিছুক্ষণের মধ্যেই উজান মৌকে নিয়ে ঝড়ের গতিতে বাসায় এসে পৌঁছালো। মৌ পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে তার কোল থেকে ছুটে যাওয়ার জন্য হাত পা ছড়লেও কোনো লাভ হলো না। উজান তাকে এক হাতে পাজাকোলা করে তুলে নিয়ে নিজের বেডরুমে ঢুকলো এবং দরজায় লাথি মেরে লক আটকে দিয়ে মৌকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মৌ বিছানায় পড়েই ততক্ষণে তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠল। আপনি আমায় কেন জোর করে এখানে নিয়ে আসলেন? আপনি জানেন ওখানে আমার সাব্বির। মৌয়ের মুখের বাকি কথা শেষ হওয়ার আগে উজান ক্ষিপ্ত হয়ে তার উপর বাঘের মতো ঝুঁকে পড়ে বলল, জাস্ট শাট আপ। তোকে বলেছি তুই ওই নাম নিজের মুখে আন না, তো তবুও কেন মুখে আনলি? তুই এই উজান চৌধুরীর বিয়ে করা বউ, তাহলে কোন সাহসে তুই আমার পারমিশন না নিয়েই মাঝরাতে বাসা থেকে বের হলি? হ্যাঁ, বউ নিজের চোখের জল মুছতে মুছতে চোখ দুটো বড় বড় করে উজানের এই হিংস্র রূপের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে অনবরত নোনা জল গড়িয়ে গাল বেয়ে ওড়নায় মিশে যাচ্ছে। একে তো তার প্রাণপ্রিয় ভাইটার হসপিটালের আইসিইউতে এমন আশঙ্কাজনক অবস্থা, তার উপর সে নিজের বরের এই পৈশাচিক রূপ কোনোভাবেই নিতে পারছে না। সে নিজের ভেতরের সমস্ত ভয়কে একপাশে ঠেলে উল্টো চেঁচিয়ে উঠল। ফাজলাম করছেন আমার সাথে? ওখানে হসপিটালে আমার সাব্বির ভাইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি এখানে বসে আপনার এই ফালতু পারমিশনের জন্য ওয়েট করব? সরুন আপনি আমার সামনে থেকে, এক্ষুনি আমি হসপিটালে যাব। মৌ বিছানা থেকে নেমে যেই না দরজার দিকে যেতে চাইল, উজান তার পথ আটকে জমদূতের মতো সামনে দাঁড়িয়ে গেল। তোকে আমি একবার বললাম না তুই এই রুমের চৌকাঠ পেরিয়ে আজ এক পাও বাইরে বের হবি না? আপনি বের হতে না বললেই আমি শুনবো নাকি? মৌ এবার উজানের বুকে নিজের ছোট ছোট হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। বারবার বউ বউ বলে কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? আপনি কি আমার নিজের বউ বলে মানেন? মানেন না তো তাহলে আমার উপর আপনার কোনো জোর বা অধিকার নেই। সো আমি আমার ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে যাব, যার সাথে খুশি দেখা করব। তোকে আমি বউ মানি আর না মানি, দুনিয়ার খাতায় তুই শুধুই আমার বউ। আর আমি যতদিন বেঁচে আছি তুই শুধু এই উজান চৌধুরীর প্রপার্টি হয়ে থাকবি। হাত ছাড়ুন। ছাড়বো না। আমি যা বলবো তোকে মুখ বুঝে ঠিক তাই তাই করতে হবে। ওই কুত্তার বাচ্চাকে দেখতে তোকে আমি কোনো জন্মেও যেতে দেবো না, বুঝতে পেরেছিস? হাত ছাড়ুন আমার, আমি যাবই যাব। মৌ তড়ে ঘুরে করে আবারও উজানকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। নিজের কথার এমন চরম অবাধ্যতা দেখে উজান নিজের অজান্তে তার বাম হাতটা তুলে মৌয়ের ফর্সাকাল বরাবর সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তীব্রতায় মৌ সামলাতে না পেরে ছিটকে গিয়ে শক্ত মেঝের ওপর পড়ে গেল। উজান দ্রুত গিয়ে মেঝের ওপর মৌয়ের দুই গাল নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে পশুর মতো হুঙ্কার ছাড়ল। জানোয়ারের বাচ্চা, তোকে এতবার বারণ করলাম যে তোকে আমি ওই কুত্তার বাচ্চার সাথে দেখা করতে দেব না, তবুও তুই আমার অবাধ্য হোস, আমার কথার উপর কথা বলিস। তোর উপর আমার কিসের অধিকার? জাস্ট ওয়েট, আজ তোকে আমি তোর পূর্ণ অধিকার বুঝিয়ে দিচ্ছি। এই বলেই উজান নিজের গায়ের শার্টের বোতামগুলো একে একে ছিঁড়ে ফেলতে লাগলো। তার ডান হাতের তালুতে যে তীব্র অ্যাসিডের যন্ত্রণা হচ্ছিল, মাংস পুড়ে যাচ্ছিল, সেসবের কোনো তোয়াক্কা না করে সে শার্টটা গা থেকে খুলে মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিল। তার এই উন্মত্ত ও বিবস্ত্র রাগাম্বিত অবস্থা দেখে মৌ ভয়ে একেবারে খাঁচায় বন্দি পাখির মতো কুঁকড়ে উঠল। উজান চৌধুরীর এমন দানবীয় রূপ মৌ নিজের জীবনে কোনোদিন দেখেনি। উজান এক হাত দিয়ে মৌকে মেঝে থেকে তুলে বিছানায় আছাড় মেরে ফেলে তার উপর হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। সে উন্মাদের মতো মৌয়ের গলার ভাঁজে ঘাড়ের নরম চামড়ায় নিজের ধারালো মুখটা ডুবিয়ে দিতেই এতক্ষণ ছটফট করতে থাকা মৌয়ের হাত পায়ের নড়াচড়া হুট করেই একদম স্তব্ধ হয়ে গেল। উজান কামনার ও রাগের ঘোরেও মৌয়ের এই আকস্মিক শান্ত হয়ে যাওয়াটা টের পেয়ে এক পলকের জন্য মুখ তুলে তার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার মাথায় সমস্ত মদের নেশা এক সেকেন্ডের কর্পূরের মতো উড়ে গেল। সে দেখতে পেল মৌয়ের চোখ দুটো বোজা ফর্সা গালটা থাপ্পড়ে চোটে লাল হয়ে ফুলে গেছে, আর সে পুরোপুরি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। পরক্ষণে উজানের মস্তিষ্কে তীব্র এক ধাক্কা লাগলো। সে বুঝতে পারল রাগের মাথায় পজিটিভনেসের ঘোরে
সে মেয়েটার সাথে আজ কি জঘন্য অপরাধ করতে যাচ্ছিল। সে শটান হয়ে বিছানা থেকে অনেকটা দূরে সরে এলো। নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়ল সে। নিজের ভেতরের মনুষ্যত্ব আজ তাকে তীব্র ধিক্কার দিয়ে চিৎকার করে উঠল। শিট, শিট, ড্যাম ইট। উজান, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই নিজের জেদ আর হিংস্রতার জন্য আজ নিজের পিচ্ছি বউটার ওপর হাত তুললি, তার ফুলের মতো শরীরে আঘাত করলি। উজান এবার নিজের ভেতরের সমস্ত হিংস্রতা ঝেড়ে ফেলে এক বুক কাঁপানো আতঙ্ক নিয়ে খানিকটা ঝুঁকে গেল মৌয়ের দিকে। কিন্তু মেয়েটা তখনও একেবারে নিষ্পন্দ, অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তার এই নিথর অবস্থা দেখে উজানের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন প্রতি সেকেন্ডে 1000 মাইল গতিতে লাফাচ্ছে। হঠাৎ করে তার বুকের বাম পাশটায় এক সুতীব্র ব্যথা শুরু হলো। সে তো ময়ের এমন একটা করুণ অবস্থা কোনো দিনও চায়নি। তবে কেন? কোন আদিম হিংস্রতার বশে সে আজ অমন এক ভয়ঙ্কর পাগলামি করে বসলো? উজান নিজের বিবেককে আজ কোনো জবাব দিতে পারছে না। সে পরম মায়ায় আর অনুশোচনায় ময়ের বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া নরম হাত দুটো নিজের 2 হাতের মুঠোয় আঁকড়ে ধরল। তারপর অত্যন্ত অপরাধীর মতো মিনমিন স্বরে ভাঙা গলায় আওড়াতে লাগলো। পিচ্ছি, হাই পিচ্ছি, প্লিজ ওপেন ইউর আইজ, প্লিজ টক টু মি। একটা বার অন্তত কথা বলো না আমার সাথে। সরি, আই এম রিয়েলি সরি পাখি। আমি এসবের কিছু ইচ্ছা করে করতে চাইনি। আমি তো কোনোদিনও স্বপ্নেও ভাবিনি আমার এই পুচকে বেচ্ছিটাকে নিজের হাতে এইভাবে আঘাত করে বসবো। প্লিজ একটাবার চোখ মেলো, যা খুশি শাস্তি দাও আমাকে, তবু এভাবে চুপ করে থেকো না, ভয় দেখিও না। কিন্তু ময়ের দিক থেকে কোনো রকম রেসপন্স এলো না। সে আগের মতোই সমস্ত জাগতিক অনুভূতি হারিয়ে অবশ হয়ে শুয়ে রইল। ধীরে ধীরে তার হাত পায়ের তালুগুলো যেন শীতকালের বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। তা দেখে উজানের বুকের ভেতরটা ধকধক করে উঠল। সে খুব ভালো করেই বুঝতে পারছে মৌ তার আজকের এই আকস্মিক দানবীয় ব্যাপারে মরণাত্মক ভয় পেয়েছে। কিন্তু সেই বা তখন কি করবে? সে নিজেও তো রাগের মাথায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। এবার উজানের মনে এক তীব্র ভয়ের পাহাড় এসে জমা হলো। তার এই চপল অভিমানী পিচ্চি বউটা জ্ঞান ফেরার পর আদেও কি কোনো দিন তার সাথে আর কথা বলবে? মেয়েটা তো বড্ড বেশি অভিমানী। এই পিচ্চি মেয়েটা যদি চিরকালের জন্য তার উপর থেকে নিজের অধিকার তুলে নেয়, যদি কোনো দিন তার সাথে আর কথা না বলে, তখন কি হবে? তখন সে কিভাবে কোন মুখে এই অবুঝ মেয়েটার পাহাড়সম অভিমান ভাঙবে? উজান আর নিজের মাথায় কিছু চিন্তা করতে পারছে না। বয়স বাড়ার সাথে সাথে সমাজ তাকে জ্ঞানী প্রফেসর তকমা দিলেও আজ মনে হচ্ছে তার সমস্ত বোধবুদ্ধি এক নিমেষে লোপ পেয়েছে। নয়তো একটা সামান্য কারণে কেউ নিজের অর্ধাঙ্গিনী এইটুকু একটা বাচ্চা মেয়ের গায়ে ওভাবে হাত তোলে। অবশ্য এই কারণটুকু দুনিয়ার বাকি সব মানুষের কাছে বড্ড সামান্য মনে হলেও উজান চৌধুরীর মনুষ্যত্বে এটা মোটেও সামান্য নয়। মেয়েটাকে সে মুখে স্বীকার করে না হয়তো ভালোবাসে না, কিন্তু তাকে অন্য কোনো পুরুষের সাথে হাসাহাসি করতে দেখাটা উজান নিজের জীবনের বিনিময়ে সহ্য করতে পারে না। মৌকে অন্য কারো বুকের মাঝে জড়িয়ে থাকতে দেখলে উজানের মনে হয় তার সাজানো পুরো পৃথিবীটা বুঝি এক পলকে ওলটপালট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এসব এলোমেলো আর আবল তাবল চিন্তার ঘোর কাটল উজানের। সে তখন নিজের অজান্তেই ময়ের নিথর শরীরটাকে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে লেপ্টে ধরে বসেছিল। ময়ের এই ফর্সা বিষণ্ণ আর ফুলে যাওয়া মুখখানা দেখে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণাবোধ হচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে কাঁপানো হাতে ইফাতকে ফোন করে দিল। ফোনে উজানের কান্নারত কণ্ঠ শুনে ইফাত আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। ঠিক মিনিট 10 মধ্যে সে চৌধুরী মঞ্জিলের ফ্যামিলি ডক্টরকে সাথে নিয়ে সরাসরি উজানের বেডরুমে এসে প্রবেশ করলো। ইফাত রুমে ঢুকে আরেক দফা চরম অবাক ও স্তব্ধ হলো, কারণ উজান তখনও উন্মাদের মতো মৌকে নিজের বুকের মাঝে শক্ত করে লেপ্টে ধরে আড়ালে মুখ লুকিয়ে কাঁদছে। ডক্টরকে দেখা মাত্রই উজান কোনো মতে নিজেকে সামলে নিয়ে মৌকে বিছানায় ঠিকঠাক মতো শুয়ে দিল। এরপর ডক্টর অত্যন্ত গুরুত্ব সহকারে মৌয়ের পালস চেক করলেন এবং স্টেথোস্কোপ দিয়ে ভালো করে চেক আপ করতে লাগলো। আর এই পুরোটা সময় ইফাত এক কোণে দাঁড়িয়ে আহমকের মতো নিজের বন্ধুর এই অদ্ভুত পাগলাটে রূপ দেখছিল। তার মাঝেই উজান আর নিজের ভেতরের উদ্গ্রীবতা চেপে রাখতে পারল না। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। আঙ্কেল, আমার পিচ্ছি ঠিক আছে তো?
ডক্টর উজানকে ওভাবে কাঁপতে দেখে চশমাটা ঠিক করতে করতে মৃদু হাসলেন। রিল্যাক্স উজান, এতটা হাইপার বা প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি এখানে। মৌ হুট করে মানসিকভাবে ভীষণ বড় কোনো শক বা ভয় পাওয়ার কারণে সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়েছে। তবে হ্যাঁ, মেয়েটাকে শারীরিক দিক থেকে বড্ড দুর্বল মনে হচ্ছে। মৌ ঠিকঠাক মতো সময় মতো খাবার দাবার খাচ্ছে তো? দেখো উজান, তোমায় আমি প্রফেশনাল দিক থেকে আগেই বলে দিচ্ছি, তোমাদের দুজনের বয়সের পার্থক্য কিন্তু অনেক বেশি। সো বুঝতেই পারছো আমি কথাটা কেন বললাম। অল্প বয়স হলেও তোমাকে সামলানোর ক্ষমতা ওর মধ্যে থাকলেও তোমাকে আরও সচেতন ও সংযত থাকতে হবে। ডক্টরের কথা শুনে উজান নিজের অপরাধী মুখটা নিচু করে অত্যন্ত আমতা আমতা করে বলল, কিন্তু আঙ্কেল, আমাদের মধ্যে তো আসলে তেমন কিছু। সব বুঝতে পারছি উজান। লাল টুকটুকে বউ ঘরে রেখে নিজেকে সামলে দূরে সরিয়ে রাখা তোমার মতো জন্য বড্ড টাফ, তবুও একটু খেয়াল রাখতে হবে মেয়েটার উপর। বেশি জোর জুলুম করা এই বয়সে ওর শরীরের জন্য ঠিক নয়। তাছাড়া ওর শরীরটাও এখন একটু গরম লাগছে, মনে হচ্ছে রাতে বেশ জ্বর আসবে। আমি কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, তুমি এখনই সেগুলো এনে খাইয়ে দিও, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ডক্টরের এই চরম ভুলো রোমান্টিক ধারণার কথা শুনে এই বিপজ্জনক ও থমথমে পরিস্থিতিতেও ইফাত এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে শব্দহীন হাসল। অবশ্য এখানে ডক্টরের কোনো দোষ নেই। মেঝের ভাঙা কাচ আর উজানের খালিগা দেখে যে কেউ এটাই ধরে নেবে। এরপর ডক্টর প্রেসক্রিপশনটা ইফাতের হাতে দিয়ে তার সাথে রুম থেকে বিদায় নিলেন। ডক্টর চলে যাওয়ার পর উজান এক মুহূর্ত রুমে বসে রইল না। সে নিজেই এই গভীর রাতে মেডিসিন আনার জন্য বাইরে বেরিয়ে পড়ল। তার চেনা পরিচিত একজনের পার্সোনাল ফার্মেসি থাকায় তাকে এই মাঝরাতে ফোন করে ঘুম থেকে ডেকে তুলে সবকটা জরুরি মেডিসিন নিয়ে ঝড়ের গতিতে আবার রুমে ফিরে এলো সে। রুমে ফিরে এসে উজান দেখল ময়ের এতক্ষণে জ্ঞান ফিরেছে। তবে সে স্বাভাবিক হয়নি এখনও। ভয় চোটে বিছানার এক কোণে নিজের শরীরটাকে একদম গুটিয়ে গোল হয়ে বসে আছে। ঠিক তখনই উজানকে হসপিটালে ওভাবে রেগে চলে আসতে দেখে তুবা আর আরিয়ান হসপিটাল থেকে দ্রুত বাড়ি ফিরে এসেছিল। তারা রুমে ঢুকে মৌয়ের এই অবস্থা থেকে তাকে আগলে ধরেছিল। উজান নিজের হাতে মেডিসিনের প্যাকেটটা নিয়ে মৌয়ের দিকে এক পা এগোতেই মৌ তীব্র আতঙ্কে বিছানার আরও পেছনের দিকে পিছিয়ে গেল। সে নিজের দুই হাত দিয়ে তুবার শরীরটাকে আষ্টেপৃষ্টে শক্ত করে জড়িয়ে ধরে তার পেছনে মুখ লুকালো। মৌয়ের অবাধ্য চোখ দুটো থেকে তখন অনবরত নোনা জল গাল বেয়ে গড়িয়ে বিছানার চাদরে মিশে যাচ্ছিল। উজানের এই রূপ দেখে মেয়েটার বুকের ভেতরটা যে কতটা কাঁপছিল তা তার চোখের দিক তাকালেই স্পষ্ট বোঝা যায়। উজান নিজের ভুল ভাঙানোর জন্য আর একটু কাছে এগিয়ে যেতে মৌ এবার নিজের সমস্ত শক্তি দিয়ে তীব্র চিৎকার করে উঠল। ভাবি প্লিজ, এই লোকটাকে এক্ষুনি এই রুম থেকে চলে যেতে বলো। এই রাক্ষস লোকটা আমার কাছে আবার কেনই এসেছে? ভাবি প্লিজ, ওনাকে আমার কাছ থেকে দূরে যেতে বলো। আমি ওনার কাছে যাব না। পিচ্ছি প্লিজ, এমন করো না, শান্ত হও। আমি তো তোমায়। একদম আসবেন না আপনি আমার কাছে। ভাবি, ওনাকে বলো না দূরে সরতে। এই হিংস্র লোকটা আবারও আমায় ওভাবে মারবে। আমি আর এখানে থাকবো না ভাবি, তোমার দুই পায়ে পড়ি আমি। তুমি আমায় গ্রামে দিয়ে এসো। আমি আমি আর কোনোদিনও কোনো জন্মেও এই বাড়ি আসবো না। আব্বু, তুমি কই? প্লিজ আমায় নিয়ে এসে নিয়ে যাও তোমরা। আমি আর এই বাড়ি থাকবো না। এখানকার একটা মানুষও ভালো না, সবাই শুধু আমায় কষ্ট দেয়। আম্মু, ও আম্মু, তোমার মতো মায়া দিয়ে কেউ ভালোবাসে না আমায়। আমি থাকবো না এখানে, আমি চলে যাব। ময়ের এই কাঁপা কাঁপা কণ্ঠে বলা প্রতিটা আর্তনাদ আর মা বাবার জন্য আকুতি যেন এই মুহূর্তে উজান চৌধুরীর বুকটা মাঝখান থেকে চিরে দুটুকরো করে দিল। মেয়েটার সাথে সে তখন কোনো রাগের মাথায় অমন পৈশাচিক পাগলামি করতে গিয়েছিল তা ভেবে এখন নিজের ওপর নিজেরই ধিক্কার দিতে ইচ্ছে হয়। উজান আর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দ্রুত বিছানায় উঠে গিয়ে ময়ের একটা হাত শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। প্লিজ পিচ্ছি, এমন পাগলামি করো না। আমি জাস্ট রাগের মাথায় একটু বেশি করে ফেলেছি, তাই বলে তুমি এই সামান্য কারণে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে? মৌজানের হাতের ছোঁয়া পাওয়া মাত্রই নিজের হাতটা ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। কিন্তু উজানও আজ নাছোড়বান্দা, সেও হাত ছাড়ল না। মৌ এবার কাঁদতে কাঁদতে তীব্র হেঁচকি তুলে উজানের ওই বিষাদগ্রস্ত চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি চলেই যাব, অনেক দূর চলে যাব, আর কখন আপনাকে বিরক্ত করতে আসবো না। আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দিব।
কথাটি শেষ করে মৌ নিজের ভেতরের সমস্ত শক্তি এক জায়গায় এনে উজানকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে নেমে এক প্রকার দৌড়ে দরজা খুলে ওই কক্ষ ত্যাগ করে বাইরের দিকে ছুটে চলে গেল। সে তো নিজের বাপের বাড়িতে বড্ড আদরে রাজকন্যার মতো বড় হয়েছে, যেখানে তার চোখে সামান্য এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে বাপের বাড়ির সবাই তাকে হাসানোর জন্য পাগল হয়ে যেত। যে মেয়েকে আজ পর্যন্ত নিজের বাবা মা একটা ফুলের টোকা পর্যন্ত দেয়নি, সেই অতি আদরের নিষ্পাপ মেয়েটাকে আজ এই পাষাণ উজান চৌধুরী ওভাবে সজোরে থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিয়েছে। মৌ আজ উজানের ভেতরে যে কুৎসিত ও হিংস্র ফেসটা দেখেছে তা তার ওই ছোট্ট নরম মন কোনোভাবেই মেনে নিতে পারছে না। সামান্য একটা কারণে উজান তাকে এত বড় শাস্তি দিল, এতগুলো নোংরা কথা শোনালো, এই ভেবেই মৌয়ের মনের গহীনে এক তীব্র তিতকুটে ও বিষাক্ত অভিমান এসে জমা হয়েছে। মৌয়ের ওভাবে উন্মাদের মতো রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তুবা আর আরিয়ানও দ্রুত তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর উজান বরফের মতো নিষ্পন্দ নিথর হয়ে বসে রইল। তার কান জোরে তখন কেবল মৌয়ের শেষ কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল, আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব। মেয়েটাকে সত্যিই তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবে, কিন্তু উজান তো নিজের মনের অবচেতনেও এটা কোনোদিনও চায় না। ঠিক তখনই ইফাত অত্যন্ত শান্ত পায়ে সামনে এগিয়ে এলো। উজানের এই চরম ধ্বংসস্তূপের মাঝে বসে থাকার করুণ দশা দেখে নিজের ভেতরের সমস্ত রাগ ভুলে ধীর পায়ে এগিয়ে গিয়ে উজানের কাঁধের ওপর পরম ভরসার একটা হাত রাখল। কাঙ্ক্ষিত হাতে সেই চেনা ছোঁয়া পাওয়া মাত্রই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা উজান এক পলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে নিজের সমস্ত পুরুষালী অহংকার আর ইগো একপাশে ঠেলে দিয়ে ইফাতকে দুই হাতে আষ্টেপৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে। উজানের এমন আহম্মিক কাণ্ডে ইফাত স্তব্ধ হয়ে গেল। 14 বছর আগে শিরিন যখন অনলি টাকার লোভে উজানের লাইফ থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল, তখনও ইফাত এই পাথর মানবকে এতটা বেপরোয়া হতে বা অপরাধবোধে এভাবে অনুশোচনা করতে দেখেনি। আজ এই পুচকে ময়ের জন্য সে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, উজানের চোখ মুখে এখন স্পষ্ট এক অপরাধবোধের ছাপ। অথচ কয়েক ঘন্টা আগেই বাইরে একটা ছেলেকে পিটিয়ে আদমরা করে আসার পরেও তার মনে বিন্দুমাত্র অনুশোচনা বা ভ্রুক্ষেপ ছিল না। উজানের ভেতরের এমন আমূল পরিবর্তন দেখে ইফাত নিজেই নিজের মনে চরম অবাক হলো। উজান এবার ইফাতকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি হয়ে বসল। সে ইফাতের হাত দুটো নিজের দুই হাতের ভাঁজে শক্ত করে ঢুকিয়ে নিয়ে চরম ভয়ার্ত ও কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠল। কিন্তু আমি তো এমন শূন্যতার মুক্তি চাই না, আমার তো ওকেই চাই, অনলি ওই অবাধ্য পিচ্ছিটাকেই চাই। তুই বল না ভাই, ও যদি সত্যি সত্যি আমায় ছেড়ে চলে যায় তবে আমাকে কেউ ভাবে হাসাবে? কে আমার সাথে রোজ অমন পাগলের মতো অধিকার নিয়ে ঝগড়া করবে? প্রতিদিন রাতে আমার বুকে মুখ গুজে ঘুমানোর জন্য কে অমন অবুঝের মতো পাগলামি করবে? কে সারাদিন আমার পেছনে ভালোবাসি ভালোবাসি বলে চিলড্রেনদের মতো চিৎকার করবে? আমি আমার পিচ্ছিকে কোনো মূল্যে হারাতে চাই না। তুই প্লিজ ওর কাছে জানা, ওকে বুঝিয়ে বল না আমার এখানে থাকতে। ইফাত এক দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল। সে আগেই বুঝেছিল কোনো না কোনো দিন এমন একটা কালবৈশাখী ঝড় আসবেই। ইফাত উজানের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলল, কিন্তু উজান আজ নিজের সমস্ত ম্যাচুরিটির ছাপ ধুয়ে মুছে ফেলে অবুঝ বাচ্চাদের মতো করছে। রিল্যাক্স ইয়ার, এমন কিছু হয়নি। তুই আমাকে এই মুহূর্তে রিল্যাক্স হতে বলছিস? সিরিয়াসলি? আর এমন কিছু হয়নি মানে কি? তুই কি আদৌ বুঝতে পারছিস না যে ওকে হারানোর ভয় আমার বুকের ভেতরটা ঠিক কতটা পুড়ছে, কতটা কষ্ট হচ্ছে আমার? উজান নিজের মাথাটা দুই হাঁটুর মাঝখানে নিচু করে নিল। অতিরিক্ত রাগ আর মদ্যপানের কারণে তার চোখ মুখ এখনও টকটকে লাল হয়ে আছে। উজানের এমন করুণ দশা দেখে ইফাত হুট করেই এক পাগলের মতো শব্দ করে উপহাসের হাসি হেসে উঠল। উজান নিজের জোড়া ভ্রু কুঁচকে চরম বিরক্তিতে তাকালো। তুই আমার এই মরণাপন্ন অবস্থা দেখে এইভাবে হাসছিস? তোর মনে হচ্ছে আমি এখন তোর সামনে দাঁড়িয়ে কোনো জোকস বলছি? হ্যাঁ? ইফাত কোনো রকম হাসি থামিয়ে উল্টো প্রশ্ন করলো। কষ্ট হচ্ছে তোর? কিন্তু কেন কষ্ট হচ্ছে তোর উজান? ওই মেয়েটাকে তো তুই নিজের বউ বলে কোনোদিন স্বীকারই করিসনি, তাহলে আজও চলে যাবার কথা বলতেই কেন তোর মনে এত বড় আহাজুরি শুরু হয়ে গেল? হ্যাঁ, চলে যাক সে, তুই তো তাকে ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারবি, তাহলে এত নাটক কিসের?
ইফাতের এই নির্মম সত্য কথাটি শোনা মাত্রই উজান এক তীব্র ঝটকায় ইফাতকে নিজের থেকে সজোরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। তারপর নিজের 2 হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে উঠল। তুই কেন বুঝতে পারছিস না? ওই পিচ্ছিটাকে ছাড়া থাকতে পারবে না উজান চৌধুরী। রোজ ভালোবাসা নামক যন্ত্রণা দেওয়ার জন্য হলেও ওই মেয়েটাকে আমার চাই, চাই মানে চাই। আমি চিরকালের জন্য মুক্তি চাই না, আমি ওই অবাধ্য মেয়েটার খাঁচায় বন্দি থাকতে চাই আজীবন। কথাটি শেষ করতে করতে উজান হুট করে ইফাতের শরীরের ওপর ধরে পড়ল। এতক্ষণ নিজের মনের ভেতরের ক্ষোভ আর শক্তির জোরে নিজেকে সোজা করে ধরে রাখলেও এখন আর তার শরীর সঙ্গ দিল না। মাত্রাতিরিক্ত অ্যালকোহল আর অ্যাসিডের তীব্র যন্ত্রণার কারণে তার মাথাটা এখন প্রচণ্ড ঝিমঝিম করছে। চোখের চারপাশে সব কিছু যেন এক গভীর অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছে। চারপাশের পুরো রুমটা যেন পাথরের মতো নিথর হয়ে গেল। আর সেই গভীর অন্ধকারের মাঝেই উজান ইফাতের বুকে পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ে গেল। অবশ্য এতে নতুন করে ভয়ের কিছু নেই। মাত্রাতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য আর মানসিক স্ট্রেস একসাথে নেওয়ার কারণেই তার শরীরটা সাময়িকভাবে অবশ্যই পড়েছে। ইফাত বেশ কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে উজানের নিষ্পন্দ শরীরের দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে উজানকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে সে নিজে ওই কক্ষ ত্যাগ করল। ইফাত নিজেও এই মুহূর্তে নিজেকে ঠিকঠাক সামলাতে পারছে না। সে খুব ভালো করেই বোঝে মায়া নামের জিনিসটা আসলে ঠিক কতটা মারাত্মক ও বিষাক্ত। হয়তো উজান এখনও নিজের মুখে স্বীকার করতে পারছে না যে সে মৌয়ের প্রতি মনে মনে কতটা মারাত্মক দুর্বল, কিন্তু ইফাত তো উজানের চোখের দিকে তাকিয়ে তার মনের সব কথা এক পলকে বুঝতে পেরেছে। তবে সে নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনের মতো উজানের জীবনটাকে এভাবে ইগোর টানে ধ্বংস হতে দেবে না। সে উজানকে বুঝিয়ে ছাড়বে এই অন্ধ অধিকারবোধ আর জেলাসি থেকেই আসলে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার সৃষ্টি হয়। মুখে যতই বউ মানি না বলে চিল্লাক না কেন। ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসের স্পর্শে উজানের চোখের পাতার ঘোর ভাঙল। চোখ মেলতেই কয়েক ঘন্টা আগের সেই জঘন্য কাণ্ড কারখানার আর ছটফটানির কথা মনে হওয়া মাত্রই উজান বিছানার ওপর ধরফরিয়ে উঠে বসল। ময়ের কথা মনে হতেই সে এক বুক আতঙ্ক নিয়ে চারদিকে তাকালো, কিন্তু আজ আর ভোরের এই আলোয় নিজের চওড়া বুকের ওপর সেই অবাধ্য চপল পিচ্চি মেয়েটাকে সে জড়িয়ে ধরে রাখতে পারল না। বিছানার অন্য পাশটা আজ একদম শূন্য। সে যে অভিমান করেছে, উজানের ওপর এক আকাশ সমান তীব্র ও বিষাক্ত অভিমান বুকে চেপে মেয়েটা রুম ছেড়ে চলে গেছে। উজান নিজের 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে বেশ কিছুক্ষণ বিছানার ওপর ঝিম মেরে বসে রইল। তারপর ধীর পায়ে অপরাধীর মতো নিজের রুম থেকে বেরিয়ে গেল। একে একে বাসার প্রায় সব কটা রুম খোঁজা শেষ হলেও সে মৌকে কোথাও খুঁজে পেল না। তার বুকের ভেতরের ভয়টা এক নিমেষে 1000 গুণ বেড়ে গেল। অতঃপর করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল নিজের বাবা মায়ের বেডরুমের দরজাটা কিছুটা খোলা। রোজ সকালে তার বাবা এই সময় মর্নিং ওয়াকে যান। আজ কেন জানি না ভেতরটায় একটু উকি দিতে ইচ্ছে হলো উজানের। উজান দরজা ঠেলে ভেতরে উকি দিতেই বিছানার এক কোণে মায়ের বুকে ঘেঁষে ঘুমিয়ে থাকা মৌকে দেখতে পেল। তার মানে সারা রাত ধরে মৌ নিজের শাশুড়ির আর শ্বশুরের রুমে এসে গুটিসুটি মেরে লুকিয়েছিল। ময়ের সেই ভয়ার্ত ফ্যাকাশে আর চোখের জলে ভেজা বিধ্বস্ত মুখখানার দিকে তাকিয়ে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণা আর আক্রোশ হতে লাগলো। ইচ্ছে করছিল এখনই দৌড়ে গিয়ে মেয়েটাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে নিজের এই অশান্ত বুকটা শান্ত করতে, কিন্তু সে নিজের পা বাড়াতে পারল না। যদি তার যাওয়ার কারণে মেয়েটার ঘুম ভেঙে যায় আর সে ভয়ে আবারও চিৎকার করে ওঠে, তখন তো তার এই পিচ্চি বউটাকেই মনে মনে আরও বেশি কষ্ট পাবে। তাই উজান একরাশ বিষাদ মেশানো চোখে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে অলক্ষ্যই নিজের রুমে ফিরে এলো। তারপর প্রায় ঘন্টাখানেক ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের ভেতরে সব পাপ মুছে ফেলার চেষ্টা করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। ছাদে যাওয়ার আগে সে ইফাতের টেবিলের ওপর থেকে নিজের হাতের মুঠো শক্ত করে কিছু একটা নিল। তারপর ধীরে ধীরে ভারী পায়ে ছাদের রেলিংয়ে গ্রিল ঘেঁষে এসে একাকে দাঁড়িয়ে গেল। সেই হাতের মুঠোয় শক্ত করে বন্ধ করা জিনিসটার নাম হচ্ছে সিগারেট। উজান নিজের জীবনে আজ পর্যন্ত কোনোদিন নেশার এই ক্ষতিকারক কাঠি ছুঁয়েও দেখেনি। তবে সে ইফাতকে দেখেছে খুব বেশি কষ্ট বা ট্রমা থাকলে ছেলেরা নাকি এই সিগারেট খেয়ে নিজের কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করে।
তাই আজ সেও নিজের ভেতরের অসহ্য জ্বালা মেটাতে দূর আকাশের দিকে তাকিয়ে কাঁপানো হাতে সিগারেটটা ধরালো। এক এক করে কয়েকটি সিগারেট টানতে তার ফুসফুস কাঁপিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে নিজের বুকের ভেতরে জমে থাকা সমস্ত তীব্র যন্ত্রণা আর বিষাদ ধোঁয়া হিসেবে বাতাসে উড়িয়ে দিতে চাইল। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তার চওড়া কাঁধের উপর পরম মায়ায় হাত রাখলো। আচমকা এমন ছোঁয়ায় উজান চমকে উঠে পেছনে তাকালো। পাশে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। ইফাত দূর নীল আকাশের দিকে নিজের দৃষ্টি স্থির করে ঠোঁটের কোণে এক মৃদু হাসলো। এই ধোঁয়ার মাঝেও নিজের মনের শান্তি খুঁজছিস? উজান এক পলক ইফাতের দিকে তাকালো। এই ছেলেটা আজকাল না বলতেই তার মনের ভেতরের সব গোপন কথা কিভাবে যেন নিখুঁতভাবে বুঝে যায়। হয়তো দুজনেই এক নৌকার মাঝি বলেই ইফাত তার এই দহনটা টের পাচ্ছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব চোখাচোখি হলো। তারপর আবারও দুজনে একসাথে সামনের দূর দিগন্তের আকাশের দিকে তাকিয়ে রইল। উজান এক তপ্তশ্বাস ছেড়ে নিচু স্বরে উত্তর দিল, শান্তি খুঁজলেই কি আর এত সহজে পাওয়া যায়? ভালোবাসিস ভাবিকে? ইফাত কোনো ভূমিকা না করে সরাসরি মেঘনাদ বধের মতো প্রশ্নটা ছড়ে দিল। এই আচমকা প্রশ্নটা শোনা মাত্রই উজানের মাথার উপর যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। সে ইফাতের কাছ থেকে এমন প্রশ্নটা আশা করেনি। সে থতমত খেয়ে গেল। ইফাত এবার নিজের পুরো দৃষ্টি উজানের ওই বিষণ্ণ মুখের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় বলতে লাগলো, ভালোবাসিস না এটাই বলবি তো? তবে সামান্য চলে যাবার কথা শুনেই এমন উন্মাদ প্রেমিকের মতো বিহেভিয়ার করছিস কেন? কেন তাকে বউ মানি না বলার পরেও তাকে ছাড়া থাকতে পারবি না? কেন এক সামান্য মেয়ের কষ্ট দেখলে তোর নিজের বুকে এমন তীব্র কষ্ট হয়? জানি আমার একটা প্রশ্নেরও উত্তর তুই দিতে পারবি না। ভালোবাসা এমনই, মনে হয় সে আমার কেউ নয়, অথচ তাকে ছাড়া আমরা এক মুহূর্তও থাকতে পারি না। জানি তোর লাইফে একটা বাজে পাস্ট আছে, তাই বলে নিজের প্রেজেন্ট আর ফিউচারকে ওই পাস্টের অন্ধকারে ডুবিয়ে রাখবি? এমন কেন তুই? কেন তোর মনে নতুন করে ভালোবাসার জন্ম হবে না? কেউ একজন চলে গেলেই যে পুরো পৃথিবীটা ওইখানেই থেমে যাবে এমন তো নয়। তুই বরং তাকে দেখিয়ে দে তাকে ছাড়াও তুই নিজের জীবনের কতটা পরিপূর্ণ। তা পুরুষের মতো এইভাবে ভেঙে পড়ার লোক তো উজান চৌধুরী নয়। জানিস তো, নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। পুরুষ কখনো একাকী এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারে না। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা মোড়ে একজন পুরুষের একজন নারীর প্রয়োজন হয়। তুই তা মানিস আর নাই মানিস। একটা নারী যেমন একটা সুখের সংসার ভেঙে চুরমার করতে পারে, তেমনি নিজের মায়া আর ভালোবাসা দিয়ে একটা সংসার নতুন করেও করতে পারে। আর সেই কারণেই নারী ছাড়া আজ পুরুষ অর্থহীন। উজান হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে ইফাতের বলা প্রতিটা কথা এক মনে মনোযোগ দিয়ে শুনছিল। নিজের লাইফ নিয়ে সবসময় বেপরোয়া ও চিল করা যে ছেলেটা সারাদিন ফুরফুরে মেজাজে থাকে, সে আজ তাকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভালোবাসা কী জিনিস। একজন পুরুষের জীবনে নারীর গুরুত্ব ঠিক কতখানি উজান নিজের মনে মনে ভাবল। ভালোবাসা বুঝি সত্যি এমনই এক জাদুকরী জিনিস, যা একটা চরম জেদি রুক্ষ আর খারাপ পুরুষকেও এক নিমেষে এমন বুঝদার ও প্রেমিক বানিয়ে তোলে।